পাঁচু মামার পেঁকাটির মতন হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললেন। শূন্যে খানিক হাত পা ছুঁড়ে ও বাবা গো মা গো বলে চেঁচিয়ে চেঁচিয়ে বাবা গো, মা, মা গো। শেষে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসল। ঠিক আছে। তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখল কোথাও ছুঁড়ে গেছে কিনা বা আয়োডিন দেওয়া দরকার কিনা। তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুরে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চি চি করে বলল, ছোটবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অব্দি শরীরটা আমার একদম গেছে, কিন্তু বুকে আমার সিংহের মতন সাহস। আর নইলে প্রতিপিসির বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেবো কেন? এই বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসার চিহ্ন বাজিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক। কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলেপুলে বাক্স প্যাটরা ও মোটা গিন্নি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন, তিনিও অবাক। পাঁচু মামা বলে চলল, 100 বছর পরে প্রতিপিসির বর্মি বাক্স আমি আবিষ্কার করব। জানিস, তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতন, চুনি আছে এক একটা পায়রার ডিমের সাইজের, আর মুখ তো আছে হাঁসের ডিমের মতন। মুঠো মুঠো হিরে আছে, গোছা গোছা মোহর আছে। তার জন্য শত শত লোক মারা গেছে রে, রক্তের সালওয়েন নদী বয়ে গেছে, পাপের উপর পাপ চেপে পর্বত তৈরি হয়েছে। সব সব আমি একা উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হলো। বললাম, তুমি ইঁদুরে ভয় পাও, গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কি করে উদ্ধার করবে? পাঁচু মামা বলল, আমার মনের ভিতর যে সিংহ গর্জন করছে রে। এই বলে একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম, 1 বোতল লেমনের খাওয়ালাম। খাবারওয়ালাকে ডেকে মস্ত শালপাতার ঠোঙা করে লুচি, আলুর দম, কপির সিঙাড়া, খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুঁজে দিল। বললাম, ও পাঁচু মামা, এই প্রদীপিসির বর্মি বাক্সটা কোথায় আছে? পাঁচু মামা আমার এত কাছে ঘেঁষে এলো যে তার কুনুইটা আমার কুঁকে ফুটতে লাগলো। সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো শুঁয়োপোকার মতো দেখাতে লাগলো। ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই শুঁয়োপোকার সুরসুরি আমার কপালে লাগলো। পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো, দেখ, মামা বাড়ি তো যাচ্ছিস। আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশে ঘেঁষে হা করে কথা শুনছেন। তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে আর গলার মধ্যিখানে একটা গুটুলি মতো ওঠানামা করছে। তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো। পাঁচু মামা বলতে লাগলো, দেখ, মামা বাড়ি তো যাচ্ছিস, সেখানকার গোপন সব লোমহর্ষক কাহিনীগুলো তোর জানা দরকার। এ কথা কখনো ভেবে দেখেছিস? প্রতিবেশীর নাম ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকতে পারতো, তা জানিস? ঠাকুরদার প্রতিবেশী, বাহ, অদ্ভুত রাখতে পারতেন। একবার ঘাস দিয়ে এইসা চচ্চড়ি রেঁধেছিলেন যে বড়লাট সাহেব একেবারে থ। তিনি বলেছিলেন, तुम लोगों का देश का ऐसा दशा हुआ। থাকে সে কথা। অদ্ভুত রাঁধুনি ছিলেন প্রদীপিসি। বেটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির পেঁয়াজ। সিংহের মতন তেজও ছিল তার। হাজার হোক, একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর। বুঝলি, ওই প্রদীপিসি গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমার রাতে বালাপোষ গাঁয়ে নিমাই খুড়োর বাড়ি চলেছেন 32 বিঘার ঘন শালবনের মধ্যে দিয়ে। যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, নিমাই খুড়োর ব্যাপারটা বেশ অদ্ভুত। জঙ্গলে একা থাকেন, মেলা সাঙ্গপাঙ্গ চেলা নিয়ে,
কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা, কথায় কথায় ভগবানের নাম। অথচ এইদিকে মনে হয় দেদার টাকা, দান টানও করেন। জিজ্ঞেস করলে বলেন সবই ভগবানের দয়া। এই এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন সেও একটা কথা। এইসব ভাবছেন, হঠাৎ হই হই রই রই করে একদল লাল লুঙ্গি পরা, লাল পাগড়ি বাঁধা, লাল চোখওয়ালা ডাকাতপানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেললেন। বাবারে, তারপর? নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলে নিল, আর প্রদীপিসির সঙ্গে রমাকান্ত ছিল, তাকে তো টেনে হিঁচড়ে গরুর গাড়ি থেকে বার করলো। ওরে বাবারে, ও ঠাকুর! আরে লাগছে তো, লাগছে। এই 7.5 আনা আর নসের কৌটা। নে কেড়ে নে, সব কেড়ে নে। প্রদীপিসি থান পরা, রুদ্রাক্ষের মালা গলায়, কোমরে কাপড় জড়িয়ে, আর তার উপর 2 হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয়ে কেউ তার কাছে এগুলো না। শেষটা তিনি হাঁক দিয়ে বললেন, ওরে বাটপারেরা, গারোয়ান, রমাকান্ত, সবাইকে তো আধমরা করে ফেললি। গরুগুলোরও কিছু বাকি রেখেছিস কিনা জানি না। আয়, এবার তোরাই আমাকে নিমাই খুড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে দে। তাই শুনে ডাকাতরা জিপ টিপ কেটে প্রদীপিসির পায়ে একেবারে কেঁদে লুটিয়ে পড়লো। নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকেরা ধরেছিল, নিমাই সর্দারদের প্রত্যেকে ছাল ছাড়িয়ে নেবে। ডাকাতের দল আবার গরু জুতে পয়সা ফিরিয়ে রমাকান্তর গায়ে হাত টাত বুলিয়ে গাড়োয়ানকে নগদ 4টে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল। প্রদীপিসিও নিমাই খুড়োর কথা জানতে পেরে মহা খুশি। পাঁচু মামা ঢোক গিলে চোখ গোল করে আরো কত কি বলল। প্রতিবেশীর ভীষণ বুদ্ধি, দাঁড় করে টের পেয়ে গেলেন খুড়োই ডাকাত দলের সর্দার। প্রতিবেশী খুড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছেই খুড়োর চোখের ওপর চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন, শালবনে আমাকে ডাকাতে ধরেছিল। তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তসরের চাদর খানিকটা ছিঁড়ে গেছে, পায়ের বুড়ো আঙুলে হোঁচট লেগেছে, আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে। এর কি প্রতিশোধ নেব এখনো ঠিক করিনি। এখন রান্না করব, খাবো, তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব। খুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত থেকে রূপো বাঁধানো গড়গড়ার নলটা মাটিতে পড়ে গেল। খুড়োমশাই বিদ্যাসাগরী চটি পায়ে তারই উপর একটু কাঠ হয়ে দাঁড়িয়ে গোপ নাড়তে লাগলেন। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। প্রতিবেশী তাই দেখে প্রসন্ন হয়ে বললেন, আমার মধ্যে যেসব সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে তারা যাতে মনের মধ্যেই থেকে যায়, বাইরে প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট না ঘটায়, তার ব্যবস্থাও বিশ্ব তোমার হাতে। এই বলে চাদরটা চৌকির ওপর রেখে কুঁজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন প্রতিবেশী। তারপর রান্নাঘরে গিয়ে খুড়িকে বললেন, এই সরো দেখি, সরো সরো। খুড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতন 4টি ঘি ভাত রাঁধতে বসে গেলেন। খুড়ো আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে বললেন, তোমায় 50 টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো। প্রতিবেশী কিন্তু এক মনে রাঁধতে লাগলেন। খুড়ো বললেন, 100 টাকা দেব। প্রতিবেশী এই শুনে একটু হাসলেন। খুড়ো বললেন, 500 টাকা দেব। প্রতিবেশী এবার একটু কাশলেন। 1000 টাকা দেব, 5000 টাকা দেব, আমার লোহার সিন্ধুক খুলে দেব, যা খুশি নিও। প্রতিবেশী খুন্তি কড়া নামিয়ে রেখে সোজা সিন্ধুকের সামনে উপস্থিত হলেন। কই দেখি। খুড়ো সিন্ধুক খুলতেই হিরে জহরতের আলোয় প্রতিবেশীর চোখ একেবারে ঝলসে গেল। খুড়ো ভেবেছিলেন সেই সঙ্গে প্রতিবেশীর মাথাও ঘুরে যাবে,
কি নেবে না নেবে কিছু ঠাউর করতে পারবে না। কিন্তু প্রদীপিসি সে মেয়েই নয়।